তোমাদের এই যে থার্ড ইয়ার, যেটা থার্ড ইয়ারের মানে ক্লাস হবে শুনছিলাম, যে ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, এগুলো হয় এখন? হচ্ছে ম্যাম। এখনো ওগুলা কোন টাইমে হয় তাইলে? ম্যাম একটা হচ্ছে আজকে বৃহস্পতিবার একটা ম্যাম 9টা থেকে 10টা পর্যন্ত একটা চলে। বৃহস্পতিবার ম্যাম কমেন্ট, আর হচ্ছে ম্যাম আরেকটা বোধহয় মঙ্গলবার মনে হয় ফরেনসিক হয়। কমিউনিটি মেডিসিন বলবা, কমমেড এই শর্ট ফর্মে বলে এগুলা এক্সামিনাররা ভালো নেয় না, ভালো ভাবে দেখে না। তো যাই হোক, তোমরা পড়ছো ভলিউম ডিসঅর্ডারটা, জাস্ট একটু রিভিশন দিব। ভলিউম ডিসঅর্ডার অলওয়েজ ইন্ডিকেট দ্য ডিসঅর্ডার অফ ইসিএফ, নট আইসিএফ। কথা যেন মনে থাকে যে এটা শুধুমাত্র ইসিএফ এর ডিসঅর্ডার কে বোঝায়। Because sodium is the major osmotically active ion in ECF, total body sodium content determine ECF volume. ঠিক আছে? Sodium is the major osmotically active ion in the ECF. Total body sodium content determine the ECF volume. এই কথাটা মনে থাকবে। বডির টোটাল সোডিয়াম যে কন্টেন্ট আছে সেটা ECF ভলিউম ডিটারমাইন করে। Deficiency or excess of total body sodium content causes ECF volume depletion or ভলিউম ওভারলোড অ্যাকর্ডিংলি। যদি ডেফিসিয়েন্সি হয় টোটাল বডি সোডিয়াম, তাহলে ইসিএফ ভলিউম ডিপ্লেশন হবে। আর যদি এক্সেস হয় টোটাল বডি সোডিয়াম, তাহলে ভলিউমটা ওভারলোড হবে। সেরাম সোডিয়াম কনসেন্ট্রেশন ডাজ নট নেসেসারিলি রিফ্লেক্ট টোটাল বডি সোডিয়াম। সেরাম সোডিয়ামের কনসেন্ট্রেশন সবসময় যে টোটাল বডির সোডিয়াম কন্টেন্টকে রিফ্লেক্ট করবে এমনটা না। ঠিক আছে? তোমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাস এখন মোটামুটি একই রকম চলতেছে। ওরাও এই কার্ডেই ঢুকছে, তোমাদের এটা বাকি ছিল বলার, সেজন্য। তো আমরা জানি ভলিউম ডিসঅর্ডার হচ্ছে দুই ধরনের, হাইপোভলিউমিক ডিসঅর্ডার আর হচ্ছে হাইপারভলিউমিক ডিসঅর্ডার। হাইপোভলিউমিক ডিসঅর্ডারের আরেকটা নাম কি বলতো? ম্যাম ডিহাইড্রেশন। এটা তো এখানে লেখাই আছে, সল্ট ডেফিসিট স্টেট বা ডিহাইড্রেশন। এছাড়া কি জানি বলে, ভলিউম কন্ট্রাকশন বলে নাকি এক্সপানশন বলে? ভলিউম কন্ট্রাকশন। ভলিউম কন্ট্রাকশন। হ্যাঁ, বেশিরভাগ সময় কিন্তু প্রশ্ন আসে ভলিউম কন্ট্রাকশন আর এক্সপানশন দিয়ে। এইভাবে ডাইরেক্টলি প্রশ্ন করে না হাইপোভলিউমিক ডিসঅর্ডার, হাইপারভলিউমিক ডিসঅর্ডার। তোমাকে বুঝতে হবে কন্ট্রাকশন হচ্ছে হাইপোভলিউমিক ডিসঅর্ডার আর এক্সপানশন হচ্ছে হাইপারভলিউমিক ডিসঅর্ডার। হাইপারভলিউমিক ডিসঅর্ডারকে এইভাবে সল্ট এক্সেস স্টেট আর স্টেট অফ ওভারহাইড্রেশন বলা হয়। আর হচ্ছে তোমরা জানো যে এই দুই ধরনের যে ডিসঅর্ডার আছে সেটাকে আবার আমরা তিনটা টাইপে ভাগ করতে পারি: আইসোটনিক হাইপোভলিউমিয়া, হাইপোটনিক হাইপোভলিউমিয়া, হাইপারটনিক হাইপোভলিউমিয়া। আবার বলতে পারি আইসোটনিক হাইপারভলিউমিয়া, হাইপোটনিক হাইপারভলিউমিয়া, আর হচ্ছে হাইপারটনিক হাইপোভলিউমিয়া। এইভাবে ভাগ করতে পারি। এখন আসো কিছু বেসিক কথা আমরা জানি আগে। সে জানার মধ্যে কি, গেইন অর লস অফ আইসোটনিক সলিউশন। যদি কোনো কারণে আমার বডিতে আইসোটনিক সলিউশন গেইন হয় অথবা কোনো কারণে যদি লস হয়, এটা শুধুমাত্র ইসিএফ ভলিউমকে এফেক্ট করবে। এই কথাটা মনে রাখবা। যদি আইসোটনিক সলিউশন আমার বডি থেকে লস হয় অথবা গেইন হয়, সেটাতে অসমোলারিটির কোনো চেঞ্জ হয় না, যার জন্য শুধুমাত্র এটা ইসিএফ এর ভলিউমকেই এফেক্ট করে। গেইন অর লস অফ দ্য পিওর ওয়াটার। পিওর ওয়াটার যদি লস হয়, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, ভলিউম চেঞ্জেস প্রপোর্শনেটলি ইন বোথ দ্য ইসিএফ এন্ড আইসিএফ কম্পার্টমেন্ট। অসমোটিক চেঞ্জেস ইজ ইকুয়াল ইন ইচ কম্পার্টমেন্ট আর ইকুয়াল। তার মানে যদি পিওর ওয়াটার লস হয় বা গেইন হয়, তাহলে অসমোটিক প্রেসার হোক আর ভলিউম হোক, দুইটাই ইসিএফ এবং আইসিএফ এ প্রপোর্শনালি চেঞ্জ হবে। এই 2 নাম্বার পয়েন্টটা এত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। তোমাদের জন্য 1 আর 3টা বেশি ইম্পর্টেন্ট। তারপরে মনে রাখার জন্য মনে রাখো যে পিওর ওয়াটার যদি লস হয় বা গেইন হয়, তাহলে ইসিএফ এবং আইসিএফ এর ভলিউম এবং অসমোটিক প্রেসার দুইটা জিনিস ইকুয়ালি চেঞ্জ হবে। আর গেইন আর লস অফ পিওর সল্ট যদি আমার বডি থেকে লস হয় বা গেইন হয়, তাহলে কি হবে,
Sodium is confined to the ECF compartment, so loss result in volume shift from ECF to ICF and gain result in volume shift from ICF to ECF. এই জিনিসটা বুঝতে পারছো? এই যে লাইনটা আমি বললাম যে যদি সোডিয়ামটা আমরা বলতে সোডিয়াম কনসেন্ট্রেশন বলতে আমরা বুঝি যে এটা ইসিএফ এর, মানে আমরা তো মেইনলি সেরামে করি, ব্লাডে করি সোডিয়াম মেজারমেন্ট। তাহলে সোডিয়ামটা যদি আমার দেখা যায় লস হচ্ছে, তাহলে কি হবে? ভলিউম শিফট ফ্রম ইসিএফ টু আইসিএফ। এটা কেন হচ্ছে বলো তো আমাকে? একজন বলো কেন ম্যাম হয়েছে? সোডিয়াম ম্যাম সোডিয়াম হ্যাঁ, লস হয়ে গেলে তো ম্যাম ইসিএফ ম্যাম হাইপারভোলেমিয়া হবে। ভলিউমটা থাকবে কিন্তু ম্যাম সোডিয়ামটা লস হয়ে যাবে। সোডিয়াম লসের সাথে সোডিয়াম লস হইলে তোমার কি হবে? সোডিয়াম যখন লস হয়ে যাবে তখন তোমার প্লাজমা অসমোলারিটি কমে যাবে নাকি? ইসিএফ এ অসমোলারিটি কমে যাবে। ইসিএফ এ যদি অসমোলারিটি কমে যায় তাহলে ফ্লুইড থেকে কোথায় যাবে? ইসিএফ থেকে আইসিএফ এ চলে যাবে। সেটাই তো বলছে যে ভলিউম শিফট ফ্রম ইসিএফ টু আইসিএফ এন্ড গেইন রেজাল্ট। যদি কোনো কারণে আমার ইসিএফ এ সোডিয়াম বেড়ে যায় তখন আমার প্লাজমা অসমোলারিটি বেড়ে যাবে। প্লাজমা অসমোলারিটি যদি বেড়ে যায় তখন কি হবে? ভলিউম শিফট হবে আইসিএফ থেকে ইসিএফ এ। বুঝতে পারছো জিনিসটা? জি ম্যাম। এই জিনিসগুলা কিন্তু তোমাদের আমি বারবারই বলি, কিছু কিছু জিনিস আছে যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। এই জিনিসটা হচ্ছে সেটা ইলেকট্রোলাইট বা এই যে সলিউশনের যে জিনিসগুলো আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক, এগুলা তোমরা ফিফথ ইয়ারে ফাইনাল প্রফেও ফেস করবা। হ্যাঁ, তারপরে যখন প্র্যাকটিস করবা তখনও মানে ফেস করবা, যখন পোস্ট গ্রাজুয়েশন করবা তখনও এই জিনিসগুলা ফেস করবা। এই জিনিসগুলা সবসময় তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যেমন কালকে তোমাদেরকে আমি যখন পড়াইছি যে কলয়েডাল সলিউশন, আমরা খুব সিভিয়ার হিমোরেজের ক্ষেত্রে আমরা পেশেন্টকে কলয়েড ইনজেকশন দিই। ব্লাড ম্যানেজ করতে সময় লাগে, কলয়েড দিই। কেন কলয়েড দেই? কলয়েড দিলে কি হবে? সে আমার ফ্লুইডকে ব্লাড ভেসেলের মধ্যে ধরে রাখবে। কলয়েডাল অসমোটিক প্রেসার যদি বেড়ে যায় তখন কি হবে? এক্সট্রাভাস্কুলার স্পেস থেকে ফ্লুইড ইন্ট্রাভাস্কুলার স্পেসে যাবে এবং ইন্ট্রাভাস্কুলার স্পেসে ফ্লুইড ভলিউম বেড়ে যাবে। এই জিনিসগুলা মেকানিজম গুলা বুঝতে হবে, জানতে হবে। তা আমরা চলে যাচ্ছি সরাসরি হাইপোভলিউমিক ডিসঅর্ডার। হাইপোভলিউমিক ডিসঅর্ডারের মধ্যে প্রথম যে টাইপটা আসে সেটা হচ্ছে আইসোটনিক হাইপোভলিউমিয়া। Isotonic hypovolemia, it occurs when proportionally the same amount of water and salt is lost from the body, that is due to isotonic fluid loss. Isotonic fluid loss হওয়ার জন্য যে আমার ভলিউমটা কমে যাবে সেটা হবে আইসোটনিক হাইপোভলিউমিয়া। এই ক্ষেত্রে আমার বডির চেঞ্জটা কি হবে দেখো? অসমোলারিটি অফ লস্ট ফ্লুইড ইজ 300 মিলিঅসমোল পার লিটার। আমরা এখানে স্ট্যান্ডার্ড ধরছি, প্লাজমা অসমোলারিটি ধরছি এখানে 300 মিলিঅসমোল পার লিটার। যদি তুমি 280 290 ধরতে চাও সেটা ধরতে পারো। তাহলে অসমোলারিটি যেটা, সেটা মানে যে আমার ফ্লুইডটা লস হয়েছে সেটা হচ্ছে আইসোটনিক ফ্লুইড লস। সোডিয়াম কনসেন্ট্রেশন অফ লস্ট ফ্লুইড ইজ ইকুয়াল টু দ্য প্লাজমা, মানে ফ্লুইড এবং সোডিয়ামের যে ব্যালেন্সটা আমার প্লাজমাতে ছিল একই ব্যালেন্সে নষ্ট হয়েছে। বডি টোটাল সোডিয়াম কন্টেন্ট ইজ ডিক্রিজ, টোটাল সোডিয়াম তো কমছেই। ইসিএফ ভলিউম ডিক্রিজ, যেহেতু ফ্লুইড লস হয়েছে। আইসিএফ ভলিউম ইজ নর্মাল, অসমোটিক প্রেসার ইজ নর্মাল ইন বোথ ইসিএফ এন্ড আইসিএফ। এখান থেকে কোনো জিজ্ঞাসা আছে? জিনিসগুলো বুঝতে পারছো? যেহেতু আমার আইসোটনিক ফ্লুইড লস হয়েছে, মানে আমার প্লাজমা অসমোলারিটি হচ্ছে 300, তাইলে আমার যে ফ্লুইড লস হয়েছে সেটাও 300। সো আমার অসমোটিক প্রেসারের কোনো ডিফারেন্স হয় নাই। সো আমার ইসিএফ এবং আইসিএফ এর ভলিউমের কোনো চেঞ্জ হয় নাই। সরি, ইসিএফ ভলিউম চেঞ্জ হয়েছে কিন্তু এই যে অসমোটিক যে মুভমেন্টটা সেটা হয় নাই। যে অসমোটিক প্রেসার কমে যাওয়ার জন্য ফ্লুইড আইসিএফ থেকে ইসিএফ এ গেছে অথবা ইসিএফ থেকে আইসিএফ এ গেছে, এরকম কিছু হয় নাই। যেহেতু আমার বডি থেকে সোডিয়াম এবং ওয়াটার দুইটাই লস হয়েছে, সো আমার ইসিএফ ভলিউমও কমছে, টোটাল সোডিয়াম কন্টেন্টও কমে গেছে। এটার কজ হচ্ছে কি? কজ হচ্ছে সিভিয়ার হিমোরেজ, লস অফ স্মল ইন্টেস্টাইনাল কন্টেন্ট বাই ফিস্টুলা, আইলিওস্টমি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সিক্রেটরি ডায়রিয়া এন্ড পলিউরিক ক্রনিক রেনাল ফেলিউর। এগুলা হচ্ছে কজ। যদি কেউ এই মেকানিজম গুলা মানে মনে রাখতে না চাও, অন্তত এটা মনে রাখবা যে কি ধরনের ফ্লুইড লস হয়েছে আর কজ গুলা একেবারে ঝাঁঝরা মুখস্থ থাকবে।
তারপরে আসো হাইপারটনিক হাইপোভলিউমিয়া। এখানে আমার যে ব্লাডটা এই মুহূর্তে আছে সেটার ভলিউম কমে গেছে এবং সেটা হচ্ছে হাইপারটনিক ইন নেচার। ঠিক আছে, হাইপারটনিক হাইপোভলিউমিয়া। সো আমার ব্লাড কখন হাইপারটনিক হবে? যখন আমার ব্লাড থেকে পানি বেশি যাবে কিন্তু ব্লাডে সোডিয়াম বেশি থেকে যাবে। It usually occur when proportionally more water is lost than the salt from the body. That is hypotonic fluid loss. জিনিসটা কি বুঝতে পারছো? আমার বডি থেকে হাইপোটনিক ফ্লুইড লস হইলো। ফ্লুইড লস হওয়ার জন্য হাইপোভলিউমিয়া হবে। আর হাইপোটনিক তার মানে আমার পানি বেশি গেছে, সোডিয়ামটা কম গেছে, সোডিয়াম আমার ব্লাডে বেশি আছে, সেই জন্য এইটা হয়ে গেল কি হাইপারটনিক। কথা বুঝতে পারছো? জি ম্যাম। হাইপারটনিক ইন নেচার। এই হাইপারটনিক হাইপোভলিউমিয়াতে কি হচ্ছে, আমার যে ফ্লুইডটা লস হয়েছে সেটার অসমোলারিটি ছিল বিলো 300 milliosmol per liter. Sodium concentration of lost fluid is less than that of plasma. Body total sodium content is decreased. মানে সোডিয়াম কনসেন্ট্রেশন অফ লস ফ্লুইড লেস হইলেও লস তো হইছে, সেই জন্য টোটাল সোডিয়াম কন্টেন্ট ডিক্রিজ হয়েছে। ইসিএফ এন্ড আইসিএফ ভলিউম ডিক্রিজ। ইসিএফ ভলিউম প্রথমে ওই যে ফ্লুইড লসের জন্য ইসিএফ ভলিউম কমছে, তারপরে ইসিএফ ভলিউম কমে যাওয়ার জন্য যেহেতু হাইপারটনিসিটি ডেভেলপ করছে চলে গেছে, ইসিএফ এ চলে গেছে, সো আইসিএফ এর ভলিউমও কমছে। সো ইসিএফ এবং আইসিএফ ভলিউম দুইটাই কমবে। এবং অসমোলারিটি প্রথমে ইসিএফ এর বেড়ে গেছিল, তারপরে আইসিএফ থেকে কিছু ফ্লুইড মুভ হয়ে চলে গেছে, তখন আইসিএফ এও অসমোটিক প্রেসারটা বেড়ে যাবে। বুঝতে পারছো এই জিনিসটা? যারা বুঝতে চাও তাদেরকে জিজ্ঞেস করছি, মেকানিজম গুলা বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, এটার কজ কি? এটার কজের মধ্যে আমি যেভাবে মনে রাখি, এটার সমস্ত সিভিয়ার কন্ডিশন গুলা হচ্ছে এটার কজ। সিভিয়ার ডায়রিয়া, সিভিয়ার ভমিটিং, হ্যাঁ, প্রফিউজ সোয়েটিং, সিভিয়ার বার্ন, ডায়ুরেটিক অ্যাবিউজ, অসমোটিক ডায়ুরেসিস, এগুলা হচ্ছে কজ অফ হাইপোটনিক হাইপোভলিউমিয়া, কজ অফ হাইপারটনিক হাইপোভলিউমিয়া। ঠিক আছে, তারপরে আসো hypotonic hypovolemia. It occurs following treatment of patient with isotonic or hypertonic hypovolemia by wrongly selected IV fluid without sodium chloride. মানে আমি যদি একটা পেশেন্টকে আইসোটনিক অথবা হাইপারটনিক হাইপোভলিউমিয়ার একটা পেশেন্টকে যদি আমি মানে রং ফ্লুইড দ্বারা ট্রিটমেন্ট করি যেটাতে সোডিয়ামের কন্টেন্ট কম, যেহেতু তার তখন কি হবে, তার হাইপোটনিক হাইপোভলিউমিয়া ডেভেলপ করবে। কারণ হাইপারটনিক যখন হাইপোভলিউমিয়া হয়েছে তখন যদি তুমি একেবারে সোডিয়াম ক্লোরাইড ছাড়া, উইদাউট সোডিয়াম ক্লোরাইড ছাড়া শুধুমাত্র ডিএ মানে ডেক্সট্রোজিন একুয়া মানে একেবারে নীল একটা ফ্লুইড তুমি যদি তাকে বডিতে দাও, শুধু গ্লুকোজের একটা সলিউশন বডিতে দিলা, আলটিমেটলি তার ফ্লুইড গেইন হইতে হইতে আলটিমেটলি কি হবে, তার হাইপোটনিসিটি ডেভেলপ করবে। ঠিক আছে, এমনিতেই তো তার আগে হাইপোভলিউমিয়া ছিল, এখন তার ডেভেলপ করবে হচ্ছে হাইপোটনিসিটি। এটা হচ্ছে রেয়ার ক্লিনিক্যালি, মানে ক্লিনিক্যালি এই ধরনের পেশেন্ট খুবই রেয়ারলি পাওয়া যায়। প্রপোর্শনালি মোর সল্ট ইজ লস্ট দেন দ্য ওয়াটার ফ্রম দ্য বডি। ওয়াটার সল্টটা বেশি লস হয় কিন্তু ওয়াটারটা কম লস হয়, যার জন্য কি হয়, আমার সল্টটা যেহেতু বডি থেকে বেশি বের হয়ে যায়, তো সেখানে হাইপোটনিসিটি ডেভেলপ করে। এখানে কি হচ্ছে, বডির টোটাল সোডিয়াম কন্টেন্ট ডিক্রিজ হবে, ইসিএফ ভলিউম ডিক্রিজ হবে, যেহেতু এটা হাইপোভলিউমিয়া সো ইসিএফ ভলিউম তো ডিক্রিজ হবেই। আইসিএফ ভলিউম ইনক্রিজ হবে ডিউ টু অসমোটিক ওয়াটার গেইন ইনটু দ্য সেল। ইসিএফ এ অসমোটিক প্রেসার যখন কমে যাবে তখন ফ্লুইড ইসিএফ থেকে আইসিএফ এ যাবে, যার জন্য আইসিএফ এর ভলিউমটা বাড়বে। অসমোলারিটি ডিক্রিজ ইন বোথ ইসিএফ এন্ড আইসিএফ। সোডিয়াম কমে যাওয়ার জন্য ইসিএফ এ কমে যাবে, আবার এইদিকে ইসিএফ থেকে ফ্লুইড আইসিএফ এ চলে যাওয়ার জন্য আইসিএফ এর অসমোলারিটিও কমে যাবে। এটার কজ হচ্ছে মিক্স কজ, যেমন কিছু occurs in condition with renal and extrarenal salt and water loss leading to isotonic or hypertonic hypovolemia. ওই আগের কজগুলোর একটা মিক্সচার এখানে। এক্সট্রারেনাল কজের মধ্যে হচ্ছে ডায়রিয়া, ভমিটিং, হেমোরেজ এন্ড বার্ন, আর রেনাল কজের মধ্যে হচ্ছে সল্ট লসিং নেফ্রাইটিস, অসমোটিক ডায়ুরেসিস, ডায়ুরেটিক অ্যাবিউজ
and adrenal deficiency. এগুলা হচ্ছে cause of hypotonic hypovolemia. তাইলে এই গেল হচ্ছে আমাদের হাইপোভলিউমিক ডিসঅর্ডার। যেসব হরমোন হাইপোভলিউমিয়াতে কি কি হরমোন রিলিজ হয়, এডিএইচ, অ্যালডোস্টেরন, রেনিন আর হচ্ছে ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইন বলতে ওই যে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এই হরমোনগুলা রিলিজ হয় হচ্ছে হাইপোভলিউমিয়াতে। এইখানে দেখো যখন হাইপোভলিউমিয়া হয় তখন কি হয়, ব্যারোরিসেপ্টর ইনহিবিশন হয়। ব্যারোরিসেপ্টর যখন ইনহিবিশন হয় তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়, জিএফআর কমে যায়, নো অ্যালডোস্টেরন এসকেপ, সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হবে, আলটিমেটলি ইসিএ ভলিউমটা নরমাল হবে। আবার এদিকে দেখো এডিএইচ সিক্রেশন বাড়বে, আবার এএনপি কমে যাবে। এগুলো আমরা গত ক্লাসে পড়ছি। তো এডিএইচ সিক্রেশন বাড়লে আমার ওয়াটার রিটেনশন হবে, আর এইদিকে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে অ্যালডোস্টেরনের পরিমাণ বাড়াই দিবে, যেটা আমার সল্ট রিটেনশন করবে। আলটিমেটলি আমার ইসিএ ভলিউমটা রিস্টোর হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিজম। এগুলো তোমরা আগেও পড়ছো, শুধু একটু কোরিলেশন করতে হবে। 2-4 বার আঁকবা, এই ফ্লোচার্টটা আঁকলেই দেখা যাবে তোমাদের হাতে চলে আসছে জিনিসটা। তারপরে আসো হাইপারভলিউমিয়া। হাইপারভলিউমিয়ার মধ্যে হচ্ছে আইসোটনিক হাইপারভলিউমিয়া, হাইপোটনিক হাইপারভলিউমিয়া আর হচ্ছে হাইপারটনিক হাইপোভলিউমিয়া। আইসোটনিক কখন হবে হাইপারভলিউমিয়া? এখন কোনো পেশেন্টকে আমি যদি আইসোটনিক ফ্লুইড বেশি দিয়ে দিই, প্রয়োজনের তুলনায় বেশি দিয়ে দিই, তখন তার কি হবে, আইসোটনিক ফ্লুইড গেইন হবে এবং তার আইসোটনিক হাইপারভলিউমিয়া হবে। It occurs following isotonic fluid gain. Osmolarity of gained fluid is 300 milliosmol per liter. Sodium concentration is similar to plasma. Body total sodium content increase. Increase কেন? আমি তো বাইরে থেকে ইন্ট্রোডাকশন করতেছি, এক্সট্রা সোডিয়াম তার বডিতে ঢুকাচ্ছি, সেই জন্য তার টোটাল সোডিয়াম কন্টেন্টটা বেড়ে যাবে। ইসিএফ ভলিউম ইনক্রিজ হবে, আইসিএফ ভলিউম নরমাল থাকবে, অসমোটিক প্রেসার ইসিএফ এবং আইসিএফ এ নরমাল থাকবে, কোনো ইডেমা ডেভেলপ করবে না, রেয়ারলি ফাউন্ড ক্লিনিক্যালি, এবং এটা হচ্ছে আয়াট্রোজেনিক। আয়াট্রোজেনিক মানে কি? আয়াট্রোজেনিক মানে হচ্ছে যেটা মানে ভুল চিকিৎসা মানে বলি আমরা, মানে মানে ফিজিশিয়ান দ্বারা ইন্ট্রোডিউস করা হয় কিন্তু রংলি, এটাকে বলা হয় আয়াট্রোজেনিক। ঠিক আছে, এবং এটার কজ হচ্ছে এক্সেস ইনফিউশন অফ নরমাল স্যালাইন, এবং একটাই কজ, যদি বাইরে থেকে তুমি নরমাল স্যালাইন বডিতে ইনফিউশন করো। তারপরে আসো হাইপারটনিক হাইপারভলিউমিয়া, মানে আমার ভলিউম ওভারলোড হয়েছে এবং সেটা হচ্ছে হাইপারটনিক ফ্লুইডের, এখন আমার ব্লাডটা হচ্ছে হাইপারটনিক, মানে ব্লাডে সোডিয়ামের পরিমাণ বেড়ে গেছে। এটা কখন হবে দেখো, ইট অকার্স ফলোইং হাইপারটনিক ফ্লুইড গেইন। যদি তুমি কাউকে হাইপারটনিক সলিউশন ইনজেক্ট করো, হ্যাঁ, কারো ক্ষেত্রে তুমি যদি দেখা গেল 0.9% সোডিয়াম ক্লোরাইডের জায়গায় 1.5% সোডিয়াম ক্লোরাইড দিয়ে রাখছো, সেক্ষেত্রে কি হবে, তার হাইপারটনিক হাইপারভলিউমিয়া হবে। Osmolarity of gained fluid is more than 300 milliosmol per liter. Sodium concentration of gained fluid is more than that of plasma. Body total sodium content is increased. ঠিক আছে, তাইলে এই হচ্ছে আমার সোডিয়াম কন্টেন্টটা কমে যাবে, সরি বেড়ে যাবে। তারপরে আসো আমার চেঞ্জ গুলা কি হবে। ইসিএফ ভলিউম, যেহেতু আমি বাইরে থেকে ফ্লুইড ইন্ট্রোডিউস করছি এবং এটা হাইপারভলিউমিয়া, সো ইসিএফ ভলিউম এখানে ইনক্রিজ হবে। আইসিএফ ভলিউম ডিক্রিজ ডিউ টু অসমোটিক ওয়াটার লস ফ্রম দ্য লস। যেহেতু হাইপারটনিসিটি ডেভেলপ করছে, সো ওখানে ইসিএফ এ অসমোটিক প্রেসার বেড়ে গেছে। ইসিএফ এ যখন অসমোটিক প্রেসার বেড়ে যাবে তখন আইসিএফ থেকে ফ্লুইড চলে আসবে ইসিএফ এ, সো আইসিএফ এর ভলিউম ডিক্রিজ হবে। Osmolarity increase in both ECF and ICF. ECF এ অলরেডি বেশি আছে যেহেতু এটা হাইপারটনিক হাইপারভলিউমিয়া, আর আইসিএফ এ বেড়ে যাবে কেন, ফ্লুইড মুভ করার জন্য ওখানে সোডিয়াম কন্টেন্টটা বেড়ে যাবে, সেজন্য সেখানে সোডিয়াম কন্টেন্টটা বেড়ে যাবে। নো ইডেমা ডেভেলপ, রেয়ারলি ফাউন্ড ক্লিনিক্যালি, ইউজুয়ালি আয়াট্রোজেনিক।
কজের মধ্যে হচ্ছে এক্সেস ইনফিউশন অফ হাইপারটনিক স্যালাইন, সি ওয়াটার ইনটেক, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম এন্ড কুশিং সিনড্রোম। এই যে তুমি মনে করতে পারো যে হরমোনাল কজ আছে দুইটা, একটা হচ্ছে কন সিনড্রোম আর একটা হচ্ছে কুশিং সিনড্রোম, আর হচ্ছে এক্সেস ইনফিউশন অফ হাইপারটনিক স্যালাইন। এটা এটার কজ হিসেবে মনে রাখতে পারো। লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হচ্ছে হাইপোটনিক হাইপারভলিউমিয়া। ভলিউম ডেভেলপ করছে, মানে আমার ভলিউম বেশি হয়ে গেছে কিন্তু সেটা সোডিয়াম কন্টেন্ট কম, হাইপোটনিসিটি ডেভেলপ করছে। It occurs following hypotonic fluid gain. Osmolarity of gained fluid is less than that of plasma osmolarity, that is below 300 milliosmol per liter. Sodium concentration of gained fluid is less than that of plasma. Body total sodium content increase. ECF volume increase due to fluid gain. ICF volume increase due to osmotic gain of water into the cell. Osmolarity decrease in both ECF and ICF, usually associated with edema and commonly found clinically. এতক্ষণ ধরে কিন্তু আমরা বলছি রেয়ার রেয়ার রেয়ার, বুঝছো? কিন্তু এটা কিন্তু আমরা বলতেছি ইট ইজ ফাউন্ড ইন ক্লিনিক্যালি। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার কজ হচ্ছে ইডেমার কজগুলা দেখো, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর, নেফ্রোটিক সিনড্রোম, লিভার সিরোসিস, হেপাটিক ফেইলিউর, প্রোটিন লসিং এন্টেরোপ্যাথি এন্ড কোয়াশিওরকর। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি এই ছয়টার। আচ্ছা, তার আগে আমরা জানি যে হাইপার ভলিউমিয়াতে যে হরমোনটা রিলিজ হয় সেটা হচ্ছে এট্রিয়াল নেট্রিউরেটিক ফ্যাক্টর, এডিএইচ, অ্যালডোস্টেরন, রেনিন বা কেটিকোলামাইন, ওগুলা কিন্তু হাইপোভলিউমিয়াতে রিলিজ হয়। হাইপার ভলিউমিয়াতে শুধুমাত্র একটা হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে কি এট্রিয়াল নেট্রিউরেটিক ফ্যাক্টর। মনে থাকে যেন। মেকানিজম আগেরটার জাস্ট অপোজিট হবে। হ্যাঁ, সেই মেকানিজমটা একটু তোমরা দেখে নিও। চাইলে এটাকে এত বড় না রেখে তোমরা লিমিটেডও রাখতে পারো, এখান থেকে শুরু করতে পারো, করে তোমরা এটা মেনটেন করবে। তারপরে দেখো ক্লিনিক্যালি ফাউন্ড ভলিউম ডিসঅর্ডার হচ্ছে হাইপোভলিউমিয়ার মধ্যে দুইটা। প্রথম হাইপোভলিউমিয়ার প্রথম দুইটা টাইপ, আইসোটনিক আর হচ্ছে হাইপারটনিক। আর হাইপার ভলিউমিয়ার মধ্যে হচ্ছে লাস্টেরটা হাইপোটনিক হাইপারভলিউমিয়া। এই তিনটা টাইপের কজ, কি ধরনের ফ্লুইড লস হয়, ইসিএফ ভলিউমের কি অবস্থা হয়, আইসিএফ এর কি অবস্থা হয়, এগুলো একটু ডিটেলস করবা। আর যারা একান্তই মনে করো যে আমার মানে মাথায় কুলাচ্ছে না, আমি এত মেকানিজম বুঝবো না, তারা অন্তত 6টা টাইপ করবা। আর 6টা টাইপের কজ গুলা একেবারে ঝাঁঝরা মুখস্থ রাখবা, কারণ কি কারণে হচ্ছে। হ্যাঁ, আর হাইপোটনিক হাইপোভলিউমিয়াতে এই যে লাস্টের এই টাইপটাতে ইডেমা থাকে, এটা মনে রাখবা। আর যারা পারো মেকানিজম সহকারে একটু করবা। আর এই তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলা ভাইবাতে খুব বেশি ধরা হয়। আইসোটনিক হাইপোভলিউমিয়া, হাইপারটনিক হাইপোভলিউমিয়া, হাইপোটনিক হাইপারভলিউমিয়া। এই তিনটা কজ একেবারে ঝাঁঝরা মুখস্থ রাখবা। তাইলে আজকে এতটুকু পর্যন্ত থাক আমাদের পড়া। আচ্ছা, নেক্সট উইকে আমরা কি পড়বো বলো তো? নাকি তোমরা কোনো একটা চ্যাপ্টার পড়বা, আমরা পড়া ধরবো, এরকম কিছু একটা করলে তোমাদের আমাদের কি তো বুঝা মোটামুটি সবগুলো গেছে। একটু জোরে বলো। বলছি ম্যাম, আমাদের তো সবগুলো মোটামুটি সবগুলো রিভিশন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি যে শেষ তো হয়ে গেছে, বারবার একই পড়া। ধরো তোমরাও এনজয় করো না, আর যখন তোমরা রেসপন্স করো না আমার কাছেও মানে জিনিসটা মানে ভালো ফিল হয় না। সেই জন্য নেক্সট ক্লাস যেহেতু চলতেছে, আমাদের শিডিউল দেওয়া আছে, সেই ক্ষেত্রে মানে কিভাবে ক্লাসটা নিলে তোমাদের ভালো হবে তোমরা ডিসকাশন করে রুল 7 আমারে ফোন দিও বা জানায়ও বা মেসেজ দিও। আজকে ওই যে তোমাদের নেক্সট ক্লাসের অ্যালার্ম চলে আসছে, আজকে এতটুকু থাক। পড়াশোনা করো, যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে সময় তো আর বেশি নাই। কলেজে আসলে তখন শুধু ভিসেরা প্র্যাকটিক্যাল এগুলো নিয়ে বিজি থাকতে হবে।